where the mind is without fear and the head is held high, where knowledge is free. ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আমার নাম হচ্ছে চন্দন সাহা। আমি অক্রমণী স্কুলের গণিতের শিক্ষক। আমি এর আগে একদিন ক্লাস তোমাদের নিয়েছি। আমি যেটা বলেছিলাম যে অঙ্কের ক্লাসে বিশেষ করে উপস্থিত থাকলে গেলে বই, খাতা এবং কলমটা সঙ্গে রাখতে হবে, কারণ আমি যে জিনিসগুলো বলবো সঙ্গে সঙ্গে তার সমাধানগুলো খাতাতে নিয়ে নিতে হবে, কারণ শুধু শুনে রাখলে কিন্তু প্রয়োগটা করতে অনেকেরই অসুবিধা হতে পারে। তো আজকে আমাদের যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে, বোর্ডে দেখো, আজকের পাঠ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের কি হয়, কিছু কিছু শর্ত, যে উপপাদ্যটা আমি করব সেখানে কিছু শর্ত আমাদের দেওয়া থাকে। আমরা হচ্ছে আগের ক্লাস 8, 9-এ যে সমস্ত উপপাদ্যগুলো করেছি সেগুলোকে প্রয়োগ করতে পারি। অঙ্কন যেটা করি আমরা সেটাকেও ব্যবহার করতে পারি। তো যে কোনো উপপাদ্য প্রয়োগ করার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। উপপাদ্যের ক্ষেত্রে মূল যেটা বিষয়, শুরু করতে হয় প্রথমে কি দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি প্রমাণ করতে হবে, তৃতীয় ক্ষেত্র হচ্ছে অঙ্কন। অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো ক্ষেত্রে দরকার হয়, কোনো ক্ষেত্রে দরকার হয় না। অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ। এবার তারপর আমরা প্রমাণটা শুরু করি। প্রমাণ শুরু করতে পারি আমরা যে শর্তগুলো দেওয়া আছে তার সাহায্য নিয়ে, বা যেটা আমরা আগের ক্লাসগুলোতে উপপাদ্য হিসাবে পড়েছি সেগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু উপপাদ্য প্রমাণ করতে পারি। এখানে আমাদের যে উপপাদ্যটা কাজে লাগবে সেটা হচ্ছে বৃত্তস্থ একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তো সেইটা বোঝানোর আগে বৃত্তস্থ কোণ কী জিনিস, কেন্দ্রস্থ কোণ কী জিনিস, এইটা একটু আমি বোঝাতে চাই। তার আগে বৃত্ত কাকে বলে তোমরা জানো, যে ক্লাস 5 থেকে বৃত্ত শেখানো হয়। সেটা হচ্ছে একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক ক্ষেত্র, যার অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ওই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তাহলে ওই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা বৃত্ত বলবো। তাহলে কি হচ্ছে, বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক ক্ষেত্র যার অন্তঃস্থ যে কোনো বিন্দু থেকে বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তাহলে ওই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রটি বৃত্ত হবে। আমরা পরবর্তীতে যখন 11-এ ক্লাস করব তখন কিন্তু সংজ্ঞাটা সামান্য চেঞ্জ হবে, মূল জিনিস একই থাকে, সংজ্ঞাটা পাল্টে দেওয়া হয়। তো যাই হোক, স্থির যে বিন্দু সেটাকে বলা হয় কেন্দ্র, আর স্থির যে দূরত্ব সেটাকে বলা হয় ব্যাসার্ধ। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্তচাপ। আর যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ, যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ তাকে বলা হয় পরিধি। পরিধির একটা অংশকে বলা হয় বৃত্তচাপ। তো বৃত্ত, এটা যদি বৃত্ত হয়, পরিধির যে কোনো একটা অংশ সেটাকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তচাপ প্রকাশ করা হয় এইভাবে, এই চিহ্নটা দিয়ে। কখনো মাঝের কোনো একটা বিন্দু আমি বলতে পারি, নাও বলতে পারি, তাহলে অসুবিধা নেই। তাহলে এবি হচ্ছে বৃত্তচাপ। এবার বৃত্তচাপ আবার দুরকম হয়। এক হচ্ছে কি, এই যে বৃত্তচাপের এই দৈর্ঘ্যটা, এটা একটা বৃত্তচাপ, আর এই টোটালটা হচ্ছে আর একটা বৃত্তচাপ। তো যেটা ছোট একজনের সাপেক্ষে সেইটা হচ্ছে উপচাপ, আর বাকিটা হচ্ছে অধিচাপ। উপচাপটার দৈর্ঘ্য সবসময় অধিচাপের থেকে ছোট হবে, অর্থাৎ ছোট যে চাপটা হবে, একটা দুটো বিন্দুর সাপেক্ষে যদি আমরা বৃত্তের পরিধিকে দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে যে চাপটির দৈর্ঘ্য কম হবে সেটা হচ্ছে উপচাপ, আর যেটা বড় হবে সেটা হচ্ছে উপচাপ। এবার হচ্ছে বৃত্তস্থ কোণটা কি বলছে, যে এবি হচ্ছে যদি উপচাপ হয়, তাহলে বাকি পরিধির উপরে একটা বিন্দু পি আছে, তাহলে কোণ এপিবি, এইটাকে বলা হয় বৃত্তস্থ কোণ অর্থাৎ পরিধিস্থ কোণ। তাহলে সেক্ষেত্রে বলা হবে এই চাপ দ্বারা গঠিত
এ বি চাপ দ্বারা গঠিত, এটা হচ্ছে কারণ শুধু বৃত্তস্থ কোণ বললেই হবে না, সেক্ষেত্রে চাপ একই হওয়া প্রয়োজন। কারণ এখানে যেটা উপপাদ্য, যেটা আমরা তোমার এর আগের ক্লাসে হয়তো তোমরা করেছো, সেটা হচ্ছে একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই জন্য আমরা যখনই কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলবো সেখানে চাপটা উল্লেখ করতে হবে। তাহলে এই চাপ দ্বারা গঠিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই পি বিন্দুর বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন রকম কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ তৈরি হবে, কিন্তু এখানে যে উপপাদ্যটা আমরা আগে ক্লাসে প্রমাণ করেছি সেটা হচ্ছে এবি বৃত্তচাপ দ্বারা গঠিত, এবি বৃত্তচাপ দ্বারা গঠিত, এত বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOB, কেন্দ্রস্থ কোণ AOB is equal to 2 times of বৃত্তস্থ কোণ APB। যখন আমরা উপপাদ্যটা বলবো, তার মানে এখানে উপপাদ্যটা বলতে গেলে কোন বৃত্তচাপ দ্বারা গঠিত, কে কেন্দ্রস্থ কোণ, কে বৃত্তস্থ কোণ, এটা আমাদের বলতে হবে। তো আমি এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমি এই উপপাদ্যটি ব্যবহার করব, যে এবি বৃত্তচাপ দ্বারা গঠিত, অর্থাৎ যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইটা ব্যবহার করতে হবে। আর একটা জিনিস তোমাদের মাথাতে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এবি চাপ দ্বারা গঠিত এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো এই কেন্দ্রস্থ কোণের মান কিন্তু 180 থেকে কম। আবার আমি যদি এখানে পি বলি, তাহলে এপিবি চাপ দ্বারা গঠিত, এপিবি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সমান AOB, কেন্দ্রস্থ কোণ AOB। এবার যদি বলি AQB, সেই জন্য 3টা বিন্দু দিলে ভালো হয়। AQB চাপ দ্বারা, AQ চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOB, এটাও তো। তাহলে দুটোর ক্ষেত্রেই তো AOB বলছি, তাহলে দুটোর মধ্যে আমরা তফাৎ করব কি করে? তফাৎ করতে গেলে দেখো এই AOB কোণটার মান, কারণ এই বৃত্তচাপ দ্বারা এই দুটো প্রান্তবিন্দুর সঙ্গে কেন্দ্রবিন্দু যোগ করা হবে, তাহলে এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ এবং যার মান 180 থেকে কম। কিন্তু এই যে কোণটা, এই যে কোণ, সেই কোণের মানটা কিন্তু 180 থেকে বেশি। তাহলে যখন আমি এই কোণটা বলতে চাইবো, অর্থাৎ এই বৃত্তচাপ দ্বারা গঠিত এই কেন্দ্রস্থ কোণকে বলতে চাইবো, সেখানে কিন্তু আমাকে প্রবৃদ্ধ কোণ কথাটা, এটা হচ্ছে 180 থেকে কম, আর এই কোণের মান কিন্তু 180 থেকে বেশি, তাহলে সে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কথাটা ইউজ করতে হবে। দুটোই AOB, এই দুটোর মধ্যে তফাৎ কি করে বোঝাবো? এইটা হচ্ছে 180 থেকে কম, আর এটা কিন্তু 180 থেকে বেশি। আমরা নিচু ক্লাসে করেছি, যে কোণের মান 180 থেকে বেশি হয় সেটা কিন্তু প্রবৃদ্ধ কোণ। তো সেইখানে এমনি প্রবৃদ্ধ কোণ না হলে অন্যান্য কোণের ক্ষেত্রে স্থূলকোণ, সূক্ষ্মকোণ এগুলো বলার তো প্রয়োজন হবে না, শুধুমাত্র প্রবৃদ্ধ কোণটাই বলতে হবে। এর সঙ্গে আরও একটা জিনিস আমাদের কাজে লাগতে হবে, সেটা হচ্ছে একটা বিন্দু আছে, তার চারিপাশে যে কোণটা তৈরি হয় সেই কোণটার মান কিন্তু 360 ডিগ্রি। একটা বিন্দুর চারিদিকে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই দুটো জিনিস আমাদের লাগবে ওই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যটি প্রমাণ করার জন্য। তো শুরু করছি। উপপাদ্যটা কি আছে? বৃত্তস্থ উপপাদ্যের যে বিষয়বস্তু, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। এই হচ্ছে মূল উপপাদ্য। তো এইটা প্রমাণ করার জন্য আমাকে বৃত্তস্থ চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ, যেমন আমি একটা বৃত্ত আঁকলাম, তার মধ্যে একটা চতুর্ভুজ আঁকলাম, সেটা কিন্তু বৃত্তস্থ হবে না। বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে চতুর্ভুজের কৌণিক বিন্দুগুলো বৃত্তের পরিধির উপর থাকতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলো সবসময় পরিধির উপরে থাকবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করার জন্য আমার যেটা দরকার সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করা। দেখো, আমি বোর্ডে আঁকলাম ABC একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে O। বৃত্তের কেন্দ্রটা হচ্ছে O, আর ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমাকে প্রমাণ করতে হবে বিপরীত দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। শর্ত কি দেওয়া আছে? ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দেওয়া আছে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি। আমাদের উপপাদ্য লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা দেওয়া থাকে প্রথমে সেটা বলতে হবে, তারপর স্টেপ হচ্ছে কি প্রমাণ করতে হবে, তারপর অঙ্কন প্রয়োজন থাকলে অঙ্কনটা দিতে হবে। তো আমাদের প্রদত্ত হচ্ছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে কোণ BAD, কোণ BAD যোগ কোণ BCD সমান 180 ডিগ্রি। 2 নম্বর, কোণ ABC যোগ কোণ ADC সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের আমি একটা করে দেখাবো, আর অন্যটা অনুরূপে চলবে। অনুরূপে কি করে করা হয় পরে বলছি। তো এইটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন আছে। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে, প্রমাণ করার জন্য অঙ্কন আছে। অঙ্কনটা হচ্ছে BO এবং DO যোগ করি, কারণ আমি তো উপপাদ্যটা প্রমাণ করব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা সেই জন্য আমরা কেন্দ্রস্থ কোণটা তৈরি করে নিলাম। তাহলে কোণ BO অঙ্কনে আছে B, O এবং D, O। B, O এবং D, O যোগ করি। এবার দেখো, আমি বলেছি উপপাদ্যটা শুরু করতে গেলে কি হয়, আমি যেটা জিনিস জানি সেটা ব্যবহার করব, অথবা যেটা দেওয়া আছে সেটা ব্যবহার করব। যে কোনো ক্ষেত্রে আমার শুরুটা আমার এমন হতে পারে। তো এখানে আমি যেটা ব্যবহার করব সেটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে BCD চাপ দ্বারা গঠিত, BCD চাপ দ্বারা গঠিত এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর BAD হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সেই নিয়ম অনুযায়ী বিয়োগ D কোণটা ওই কোণের দ্বিগুণ হবে। দেখো, BCD প্রমাণ শুরু করছি। BCD চাপ দ্বারা, BCD দ্বারা চাপ BCD দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বৃত্তস্থ কোণ BAD। এটা বললাম, চাপটাকে, কেন্দ্রস্থ কোণকে, বৃত্তস্থ কোণকে, এত দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ BAD। দেয়ারফর কোণ BOD সমান 2 টাইমস অফ কোণ BAD। এটা যে উপপাদ্য, কোণ BOD ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ কোণ BAD। এটা একটা পার্ট হলো। দ্বিতীয় ক্ষেত্রে হবে এই BCD চাপ দিয়ে করেছিলাম, এবার BAD চাপ দ্বারা গঠিত, BAD চাপ দ্বারা গঠিত BAD চাপ এত দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ।
কারণ এখানেও বিওডি বলছে, আগেরটাও বিওডি ছিল। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিসিডি। বৃত্তস্থ কোণ বিসিডি, বৃত্তস্থ কোণ বিসিডি। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? দেয়ারফর প্রবৃদ্ধ কোণ বিওডি সমান 2 টাইমস অফ কোণ বিসিডি। তাহলে আগেরটা পেয়েছিলাম 1 নম্বর, আর পরেরটা এটা পেলাম 2 নম্বর। এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি, একটা হচ্ছে বিওডি কোণ আর একটা হচ্ছে প্রবৃদ্ধ বিওডি কোণ, এই দুটো সমীকরণকে আমরা যোগ করব, কারণ আমাদের প্রমাণ করতে দিয়েছে এই দুটো কোণের যোগফল। আমরা এই দুটো কোণ বের করেছি, এবার তাকে যোগ করব, যোগ করে দেখব যে আমাদের কি আসে। এক যোগ 2 হতে পায় এভাবে কোণ বিওডি প্লাস প্রবৃদ্ধ কোণ বিওডি। এটা যেন না ছুটে যায়। বেশিরভাগ আমরা যখন খাতা দেখি দেখা যায় যে বেশিরভাগের ক্ষেত্রে এই প্রবৃদ্ধ কথাটা দেয় না, তাহলে কিন্তু হবে না। দুটো আলাদা তো, একটা কোণ 180 থেকে কম, একটা 180 থেকে বেশি। তাহলে কোণ বিওডি প্লাস প্রবৃদ্ধ কোণ বিওডি ইজ ইকুয়াল টু equal to 2 times of কোণ BCD plus 2 times of কোণ BAD। দুইটা কমন নিলাম, তাহলে কোণ BCD কোণ BAD, কোণ BCD যোগ কোণ BAD। এই যে বিওডি কোণ এটা আর প্রবৃদ্ধ বিওডি কোণ, এই দুটো মিলে একটা বিন্দুর চারিদিকে কোণ হলো, এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি। দেয়ারফর 2 দিয়ে ভাগ করলে BCD প্লাস কোণ BAD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দ্বিতীয় প্রমাণটা একই পদ্ধতিতে করা যাবে, শুধুমাত্র অঙ্কনটা আলাদা হবে। এখানে যেমন বি বিন্দুর সঙ্গে ও বিন্দু আর ডি বিন্দু যোগ করেছি, এখানে ও বিন্দুর সঙ্গে এ বিন্দু এবং সি বিন্দু এই দুটো যোগ করতে হবে। তার মানে লেখা হবে এ বিন্দু এবং ও বিন্দু ও সি বিন্দু এবং ও বিন্দু যোগ করে অনুরূপে প্রমাণ করা যায়। একই সব কিছুই যদি হয় তাহলে আমাদের প্রমাণটা প্রয়োজন করার দরকার হবে না, কারণ শুধু লিখে দিলেই হবে, শুধু ওখানে বলতে হবে কি করে করব। এখানে যেমন বি বিন্দু এবং ও বিন্দু এটা অঙ্কন করেছি যোগ করে, অঙ্কনের ক্ষেত্রে করেছি বি বিন্দু আর ও আর ডি যোগ করেছি। দ্বিতীয় প্রমাণটার ক্ষেত্রে এ বিন্দু আর ও বিন্দু আর সি যোগ করে অনুরূপে প্রমাণ করা যায় বলে লিখব বিকোণ প্লাস ডিকোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওটা প্রমাণ করার আর প্রয়োজন হবে না। এই যে আমরা উপপাদ্য শিখলাম, এবার এই উপপাদ্যের প্রয়োগ শিখতে হবে। এই উপপাদ্যটা আমরা প্রয়োগ করব কি করে? প্রথম আমাদের এই উপপাদ্যটির যে প্রথম অনুসিদ্ধান্ত বলতে পারো, সেটা খুব প্রয়োজনীয় এমসিকিউ আর এসিকিউ এদের জন্য। সেই উপপাদ্যটা আমি আগে বলছি। দেখো, উপপাদ্যটার বিষয়বস্তু হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণটি, কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণটি বিপরীত অন্তঃকোণের সমান হবে। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। আমরা এক্সট্রা যে উপপাদ্য আমাদের থাকে সিলেবাসে আছে 3 নম্বরে করে একটা আসবে, সেইটার ক্ষেত্রেও কিন্তু এই উপপাদ্যটা খুব প্রয়োজনীয়, মানে 3 নম্বর হিসাবেও আসতে পারে। সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণটি বিপরীত অন্তঃকোণের সাথে সমান হবে। সেটা কেমন? আবার বৃত্তস্থ চতুর্ভুজটি অঙ্কন করি।
বৃত্তস্থ চতুর্ভুজ সবসময় চতুর্ভুজের কৌণিক বিন্দুগুলি বৃত্তের উপরে থাকবে। তাহলে এ বি সি ডি এই বাহুকে পি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হয়। তাহলে উৎপন্ন বহিঃকোণ হচ্ছে এটা। উৎপন্ন বহিঃকোণটা কি হবে? বিপরীত অন্তঃকোণ এর সাথে সমান হবে। এই কোণটা বিপরীত অন্তঃকোণের সাথে সমান হবে। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে এখনই যে উপপাদ্যটা প্রমাণ করলাম সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। এর সঙ্গে ক্লাস 8-এর একটা উপপাদ্য লাগবে, সেটা হচ্ছে কোনো একটা সরলরেখার উপরে যদি অপর একটি সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হবে। ক্লাস 8-এ আমাদের এই উপপাদ্যটি ছিল, সেটা হচ্ছে কোনো একটা সরলরেখার উপরে কোনো সরলরেখার উপরে অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল 180 ডিগ্রি। আমি উপপাদ্য প্রমাণের শুরুতেই বললাম যে আমরা উপপাদ্যটা প্রমাণ করি যেগুলো জানি তার সাহায্য নিয়ে অথবা যেগুলো দেওয়া থাকে তার সাহায্য নিয়ে। তো এখানে আমি যেটা উপপাদ্যটা প্রমাণ করব দুটোই আমার জানা জিনিস। প্রদত্ত শুধু বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ, আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। আর দ্বিতীয় যে উপপাদ্যটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কোনো সরলরেখার উপরে অপর একটি সরলরেখা যদি দণ্ডায়মান হয় তাহলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হবে। এবার সেটা আমাকে উপপাদ্যের আকারে বলতে হবে। তাহলে এখন আর এটা আমি লিখছি না যে কি দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যেটা প্রমাণ করতে হবে সেটা লিখছি। প্রমাণ করতে হবে কোণ ডিসিপি, বহিঃকোণ এটা, কোণ ডিসিপি সমান বিপরীত অন্তঃকোণ বি এ ডি। কোণ ডিসিপি এইটা বিপরীত অন্তঃকোণ বিএডির সাথে সমান হবে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এবার প্রমাণ করার জন্য আমি দেখো শুরু করছি কি করে, কি দেওয়া আছে বলেছি। এবার প্রমাণটা শুরু করার জন্য আমি উপপাদ্যগুলোকে কি করে বলবো, যেটা আমাদের আগের উপপাদ্যটা ছিল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, সেটাকে আমি ব্যবহার করার সময় কি লিখবো, যেহেতু প্রমাণ শুরু হচ্ছে এখানে কোনো অঙ্কন প্রয়োজন নেই, যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বিএডি কোণ যোগ বিএডি কোণ যোগ বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। আবার যেহেতু বিপি সরলরেখার ওপর সিডি দণ্ডায়মান, অতএব কোণ বিসিডি প্লাস কোণ ডিসিপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বিএডি কোণ যোগ বিসিডি কোণ সমান 180 ডিগ্রি, আর বিসিডি কোণ যোগ এত, এই যে দুটো সমীকরণ আমরা বীজগণিত পদ্ধতি সর্বক্ষেত্রে ইউজ করতে চাই। যেমন আগের আমি ক্লাসে পাটিগণিতে দেখিয়েছিলাম সরল সুদ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বেশ কিছু অঙ্ক বীজগণিত ইউজ করেছি, তো সেটা সর্বক্ষেত্রেই আমাদের প্রয়োগ করা যায়। তো এই যে দুটো সমীকরণ আমি পেলাম, দুটোরই ডান পক্ষ 180 ডিগ্রি আছে, তাহলে বাম পক্ষ দুটো সমান হবে। সেক্ষেত্রে লিখবো কি, এগুলো কিন্তু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এটা, যেহেতু এটা এই সরলরেখার উপর দণ্ডায়মান অতএব এটা। এবার 1 এবং 2 হতে পাই, 1 এবং 2 হতে পাই, দেয়ারফর কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান কোণ বিসিডি প্লাস কোণ ডিসিপি। এই বিসিডি কেটে যাবে, কাটেও দিতে পারো যদি মনে হয় যে নোংরা হচ্ছে, না কাটলেও হবে। পরের রেজাল্টটা লিখবো কোণ বিএডি সমান কোণ ডিসিপি।
তাহলে একটা উপপাদ্য করলাম, তার সেই উপপাদ্যটি ব্যবহার করে একটা অনুসিদ্ধান্ত আমরা প্রমাণ করলাম, সেটা হচ্ছে বিসি বাহুকে যদি আমরা বর্ধিত করি উৎপন্ন বহিঃকোণটি বিপরীত অন্তঃকোণের সাথে সমান হবে। এবার এই উপপাদ্যটা প্রয়োগ করে, মানে যে দুটো আমি করালাম তার সেগুলো প্রয়োগ করে আমরা বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার পেজ 169 তোমাদের পাঠ্য বই নাম্বার 4। দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। পি এবং কিউ বিন্দুগামী দুটো সরলরেখা, পি বিন্দুগামী একটা সরলরেখা আর কিউ বিন্দুগামী অপর একটি সরলরেখা। পি এবং কিউ বিন্দুগামী দুটো সরলরেখা কি করেছে? দুটো সরলরেখা একটা বৃত্তকে এ আর সি বিন্দুতে আর অপর বৃত্তকে বি এবং ডি বিন্দুতে ছেদ করে। একটা বৃত্তকে এ আর সি বিন্দুতে, অপর বৃত্তকে বি, পি আর কিউ বিন্দুগামী দুটো সরলরেখা, তার মানে এটা একটা বৃত্তকে দুটো সরলরেখা এ আর সি বিন্দুতে, অপর বৃত্তকে বি আর ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি। এবার আমরা আগের ক্লাসগুলো করেছি যে দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়। তো দুটো সরলরেখার আমার যেটা লাগবে, দুটো সরলরেখা এসি আর বিডি, এই দুটো সরলরেখা আমাকে সমান্তরাল দেখাতে হবে। তো আমরা দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার কি কি শর্ত জানি, অর্থাৎ কোন কোন শর্ত সিদ্ধ হলে দুটো সরলরেখা সমান্তরাল হয়। নাম্বার 1, একান্তর কোণ সমান। একান্তর কোণ সমান। 2 নম্বর, অনুরূপ কোণ সমান। একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, অর্থাৎ আমি যদি এর ছবিটা আঁকি, দুটো সমান্তরাল সরলরেখা, এই দুটো কোণ সমান, একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান। আর 2 নম্বর, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ছেদকের একই পার্শ্বে অবস্থিত, ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণ দুটির, ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণ দুটির সমষ্টি, অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এই তিনটে শর্তের যে কোনো একটি শর্ত, এই দুটো শর্তের, তিনটে শর্তের যে কোনো একটি শর্ত যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই বলতে পারবো ওই দুটো সরলরেখা সমান্তরাল। তো আমরা এখানে এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। আমি যেটা ব্যবহার করব, প্রমাণ করবো, সেটা হচ্ছে এটা, ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তঃস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। দেখো কি করে আমরা প্রয়োগটা করছি। আমরা বলি উপপাদ্যের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, সেটা বইয়ে যেটা দেওয়া আছে লিখে দিলে। কি প্রমাণ করতে হচ্ছে? প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি। আমি কোন পদ্ধতিতে করব সেটা বললাম। এবার আসছে অঙ্কন। অঙ্কন হচ্ছে পি আর কিউ যোগ করি, পি কমা কিউ যোগ করি। দেখো আমাকে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। কি করে করব আমরা? দেখো, যেহেতু এ সি কিউ পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এ সি কিউ পি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। আবার পি বি ডি কিউ এটাও বৃত্তস্থ চতুর্ভুজ, যার ডি কিউ বাহু সি পর্যন্ত বর্ধিত, তাহলে এই কোণটা বিপরীত এই কোণের সাথে সমান হবে। তাহলে প্রথমে বললাম এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তারপরে বললাম, তার মানে প্রথম উপপাদ্যটা, তার অনুসিদ্ধান্ত যেটা করলাম, কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন বহিঃকোণটা বিপরীত অন্তঃকোণের সাথে সমান হবে। তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এবার যদি আমরা এটাকে এটা দিয়ে রিপ্লেস করি তাহলেই আসবে ওই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তখন আমরা যে তৃতীয় শর্তটা দেখালাম, কোনো দুটো সরলরেখাকে, মানে দুটো সমান্তরাল সরলরেখার
না দুটো সরলরেখাকে অপর কোনো সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে পারলে আমরা বলতে পারবো সরলরেখা দুটি সমান্তরাল, সেটা আমাদের এখানে চলে আসবে। তাহলে কি করব, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই কোণ এই কোণের সাথে সমান, তাহলে এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে, অর্থাৎ এসি সমান্তরাল বিডি হবে। দেখো উপপাদ্যগুলো লিখবো কি করে, প্রমাণ। যেহেতু এ সি কিউ পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ সি এ পি যোগ কোণ পি কিউ সি সমান 180 ডিগ্রি। সিএপি যোগ পি কিউ সি 180 ডিগ্রি। আবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ পি বি ডি কিউ এর, আবার যেহেতু পি বি ডি কিউ এর ডিকিউ বাহু সি পর্যন্ত, আবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের ডিকিউ বাহু সি পর্যন্ত বর্ধিত, অতএব কোণ পি কিউ সি সমান কোণ পি বি ডি। কোণ পি কিউ সি অর্থাৎ এই কোণটা এই কোণের সাথে সমান হবে, তাহলে পি কিউ সি কোণ ইজ ইকুয়াল টু এত। তাহলে এবার পি কিউ সি কে রিপ্লেস করি, এটা 1 নাম্বার, দেয়ারফর 1 হতে পাই কোণ সিএপি যোগ পি কিউ সির পরিবর্তে লিখব কোণ পিবিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ কোণ সিএপি যোগ কোণ পিবিডি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি দেয়ারফর এসি সমান্তরাল বিডি। এসি সমান্তরাল বিডি, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে দেখালাম। এই উপপাদ্য প্রয়োগ করে তোমার একটা অতি সংক্ষিপ্ত আছে অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের 170 পেজ 17/5, 170 পেজ 17/5। পেজ দেখো এখানে ছবিটা এঁকে দিয়েছে আর বলেছো তাই, দুটো বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তুমি আগেরটা মনে করো তাহলে বুঝতে পারবে, দুটি বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। ডি এবং সি বিন্দুগামী দুটো সরলরেখা, ডি আর সি বিন্দুগামী দুটো সরলরেখা একটা বৃত্তকে এ বিন্দুতে এবং বি বিন্দুতে, অপর বৃত্তকে ই আর এফ বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ ডিএবি, কোণ ডি একটা বৃত্তকে বিন্দুগামী সরলরেখা ডি এবং সি বিন্দুগামী দুটো সরলরেখা, একটু ভুল হয়ে গেছে এখানে, ডি এবং সি বিন্দুগামী, এটা হচ্ছে ডি বিন্দু, ছবির সাথে মিলছে না, এটা হচ্ছে ডি বিন্দু, পরেরটা হচ্ছে সি বিন্দু, ডি আর সি, আর হচ্ছে এ আর বি, সেখানে এফ আর ই। এবার ঠিক আছে, ডি আর সি বিন্দুতে করে, তাহলে কোণ ডিএবি সমান এইটা হচ্ছে 75 ডিগ্রি। কোণ ডিএবি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে কোণ ডিইএফ কত হবে? এটা যেহেতু এমসিকিউ, বুঝতে পেরেছো, 4টা অল্টারনেটিভের মধ্যে একটা হবে। তাহলে তুমি কিন্তু এখনই যে উপপাদ্যটা প্রয়োগ করলে যে ডি বিন্দুগামী, ডি এবং সি বিন্দুগামী দুটো সরলরেখা একটা বৃত্তকে এ আর বি বিন্দুতে, অপর বৃত্তকে ই আর এফ বিন্দুতে ছেদ করে, তাহলে তুমি জানো যে এই দুটো সরলরেখা
সমান্তরাল হয়। তাহলে যেটা আমরা শিখেছি সেটা প্রয়োগ করতে পারি। তাহলে যেহেতু সমান্তরাল, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এখনই আমরা উপপাদ্যটি করলাম, যেহেতু এবি সমান্তরাল ইএফ, এটা জানি, অতএব কোণ বি এ ডি ইজ ইকুয়াল টু কোণ বি এ ডি প্লাস কোণ ডি ই এফ সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিএডির মান 75 ডিগ্রি দিয়েছে, কোণ ডিইএফ সমান 180 ডিগ্রি। বিয়োগ করে দাও, তাহলে আমরা মানটা পেয়ে যাব। তোমরা মনে রাখবে, এমসিকিউ যেগুলো থাকে সেগুলোর শুধুমাত্র উত্তর লিখলেই হবে। 6টা থাকে, তো প্রত্যেকটারই 4টা অপশান করে থাকবে, যে কোনো একটা উত্তর তুমি লিখলে হবে, সেটা যত শর্টকাট পারো। এইখানে কিন্তু আমার অঙ্ক করে দেখানো দরকার নেই, আমি যে কোনো উপপাদ্য ব্যবহার করে আমি কিন্তু ওটা রেজাল্টটা লিখে দিতে পারি যে এই কোণটা এত ডিগ্রি হবে, আমি তো বুঝেই নিয়েছি। এবার যদি আমাকে এই অঙ্কটায় যদি আমার ইয়েতে থাকে 2 নম্বরে থাকে, অর্থাৎ এসএকিউ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে এইটা প্রমাণ করে দেখাতে হবে। সেটা প্রমাণ করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যদি আমি প্রমাণ করতে চাই যে ওটা কেন 105 ডিগ্রি হবে, তখন বলবো এটা যে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা হচ্ছে 105 ডিগ্রি। আর যেহেতু এটা হচ্ছে কি এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটা যেহেতু বহিস্থ কোণ, তাহলে এই কোণ আর এই কোণটা সমান হবে। সেখান থেকেই কিন্তু আমরা 105 ডিগ্রি কোণটা পেয়ে যাবো। তাহলে দুরকমের জিনিস শিখলাম, আমি যে উপপাদ্যগুলো জানি সেগুলো প্রয়োগ করেও এমসিকিউ এর ক্ষেত্রে চটজলদি উত্তরটা লিখে দিতে পারি, আর এসিকিউ ক্ষেত্রে যেখানে 2 নম্বর থাকবে সেখানে কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। যেটা এমসিকিউ এর ক্ষেত্রে করতে হয় না, শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যাগুলো করে দেখানোর প্রয়োজন হয় না, শুধু উত্তর লিখলেই হবে। কিন্তু তো তোমাকে তো শর্টকাটে করে দেখতেই হবে যে উত্তরটা কী হবে, সেজন্য মানে ওইখানে সময়টা বাঁচাতে হবে। এবার আসছি আমরা ঠিক আগের অঙ্কটা, 17/4, এটা 5 করলাম, 17/4 নম্বর পেজ হচ্ছে 170 পৃষ্ঠা, নাম্বার হচ্ছে 17/4। এখানে ছবিটা আঁকা আছে, সেটা বলেছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। বিএ বাহুকে এফ পর্যন্ত, এটা হচ্ছে বি এ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হয়, বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। এবার এইটা এই সরল রেখাটা বলছে, এই সরল রেখাটা এর সাথে সমান্তরাল। এই সরল রেখাটা বলছে ABCD, এই সরল রেখাটি সিডির সাথে সমান্তরাল। এবং কোণ ABC এটা হচ্ছে 92 ডিগ্রি, কোণ এত হচ্ছে 92 ডিগ্রি। কোণ FAE 120 ডিগ্রি, না এটা হচ্ছে এটা হচ্ছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি। হ্যাঁ, এবার বের করতে হবে কোণ BCD, বের করতে হবে কোণ BCD, এই কোণটির মান তোমাকে বের করতে হবে। তো দেখো, এই কোণটির মান তোমাকে যদি বের করতে হয়, তোমরা জানো যে DCBA এই বৃত্তস্থ চতুর্ভুজের বিএ বাহুটা এফ বিন্দু পর্যন্ত বর্ধিত। DCBA এই বৃত্তস্থ চতুর্ভুজের বিএ বাহুটা এফ পর্যন্ত বর্ধিত, তাহলে এই কোণটার সাথে তোমার সমান হবে। অর্থাৎ আমি যদি BCD কোণ বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, যে এই কোণটা বের করতে গেলে এই টোটাল কোণটা জানতে হবে। এই টোটাল কোণের মধ্যে এটা হচ্ছে 20 ডিগ্রি, তার মানে এটা জানতে হবে। দেখো এইটা তুমি কি করে জানবে, দেখো AE সমান্তরাল CD, যেহেতু AE সমান্তরাল CD, অতএব কোণ EAD ইজ ইকুয়াল টু কোণ ADC। কেন? এটা এর সাথে সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, অতএব এইটা হচ্ছে একান্তর কোণ। এই দুটো কোণ একান্তর কোণ। এবার দেখো ADC কোণের মান তুমি কি করে পাবে? ADC কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। কেন? এই দুটো কোণের যোগফল, বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু, সেই জন্য এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে এখানে 92 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো? 8
88 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা হলো 88 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোণ এফ এ ডি। এফ এ ডি কোণ ইজ ইকুয়াল টু কোণ এফ এ ই যোগ কোণ ই এ ডি। এফ এ ডি কোণ ইজ ইকুয়াল টু এফ এ ই কোণ যোগ ই এ ডি কোণ। এফ এ ই কোণ সমান 20 ডিগ্রি কোশ্চেনে বলেছে, আমি বের করেছি 88 ডিগ্রি, দ্যাট ইজ 108 ডিগ্রি। 108 ডিগ্রি হলো। এবার এই 108 ডিগ্রি কোণ যদি এটা হয়, এই কোণটা এর সাথে সমান হবে। কেন? সেখানে আমরা বলবো যে যেহেতু এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের বি ওই বাহুটা এ বিন্দু পর্যন্ত বর্ধিত, অতএব কোণ এফ এ ডি কোণ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ বিসিডি কোণ, অর্থাৎ 108 ডিগ্রি। এবার দেখো, আমি যে উপপাদ্যটা এবার ব্যবহার করব সেটা হচ্ছে, প্রমাণটা আমাদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে কোনো একটা সরলরেখার একই পার্শ্বে, কিন্তু সেটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। আমাদের যেমন বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তারই বিপরীত উপপাদ্য। প্রমাণটা আমাদের নেই, কিন্তু প্রয়োগটা প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে এ বি সি ডি একটা সরলরেখা, তার একই পার্শ্বে সি এবং ডি দুটো বিন্দু এই রূপে অবস্থিত। সি এবং ডি দুটো বিন্দু এই রূপে অবস্থিত যাতে এই দুটো কোণ সমান। তাহলে এই চারটি বিন্দু কিন্তু একই বৃত্তস্থ হবে। এবি সরলরেখার একই পার্শ্বে অবস্থিত সি এবং ডি বিন্দুতে যদি যে দুটো কোণ উৎপন্ন হয় তারা যদি সমান হয়, তাহলে ওই চারটি বিন্দু একই বৃত্তস্থ হবে। যেমন আমাদের এর আগে উপপাদ্য করেছিলাম যে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণগুলো সমান, ঠিক তার বিপরীত উপপাদ্যই এটা হচ্ছে যে এবি সরলরেখার একই পার্শ্বে সি এবং ডি দুটো বিন্দু, যে দুটো বিন্দুতে উৎপন্ন কোণ দুটি সমান, তাহলে ওই চারটি বিন্দু একই বৃত্তস্থ হবে। দেখো, সেটা সেটা প্রয়োগ করব আমি। 10 নম্বর আমার আছে, সেটা হচ্ছে পেজ 169, 10। এবিসি ত্রিভুজের এসি এবং এবিসি ত্রিভুজের এসি এবং এবি বাহুর উপরে যথাক্রমে বিই লম্ব। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। আর সিএফটা হচ্ছে এই বাহুর উপরে লম্ব। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপরে বিএ লম্ব আর এবি বাহুর উপরে সিএফ লম্ব। তাহলে প্রমাণ করো বিসিইএফ বৃত্তস্থ। এই চারটি বিন্দু বৃত্তস্থ। তাহলে প্রথমে প্রমাণ করতে হবে, তারপর প্রমাণ করতে হবে ত্রিভুজ এইএফ এবং ত্রিভুজ এবিসি, এদের দুটো করে কোণ সমান হবে। তাহলে এই ত্রিভুজের দুটো কোণ এই ত্রিভুজে, কারণ ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এইএফ এদের সাধারণ কোণটা হচ্ছে এ, আর বাকি দুটো কোণ মানে এই কোণটা এই কোণের সাথে সমান হবে, এই কোণটা এই কোণের সাথে সমান হবে। এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমি প্রথমে কি দেখাবো যে বিসিইএফ এই চারটি বিন্দু একই বৃত্তস্থ। এবার কেন দেখো, যেহেতু বিই সরলরেখা এসির ওপর লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এবি সরলরেখা এফসি সরলরেখা এবির ওপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি এই দুটোর যোগ, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাহলে বিসি সরলরেখার একই পার্শ্বে ই এবং এফ দুটো বিন্দু এই রূপে অবস্থিত, যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে ওই চারটি বিন্দু একই বৃত্তস্থ। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার যদি এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, যেমন এটাকে যদি আমি এইভাবে কল্পনাটা করি, এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই সিই বাহুটা এ পর্যন্ত বর্ধিত আছে। তাহলে এই
বহিক কোণটা বিপরীত অন্তঃকোণ এর সাথে সমান হবে, ঠিক একই পদ্ধতিতে এই কোণটা এর সাথে সমান হবে। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হবে। তো আমি উপপাদ্যটি একটু লিখে দেখাচ্ছি, কারণ লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথমে বোঝালাম, এবার লিখে দেখাচ্ছি। বিই এবং সিএফ তাহলে আমাকে দেখাতে হবে BCEF এই চারটি বিন্দু একই বৃত্তস্থ। তো এই চারটি বিন্দু একই বৃত্তস্থ প্রমাণ করার জন্য আমি প্রমাণটা শুরু করছি, কারণ অন্য লেখাগুলো তো একই রকম, কি দেওয়া আছে কি প্রমাণ করতে হবে ওটা লিখতে চাইছি না। এবার যুক্তিটা হচ্ছে কি, যেহেতু BE লম্ব AC, অতএব কোণ BEC = 90 ডিগ্রি। আবার যেহেতু CF লম্ব AB, অতএব কোণ BFC = 90 ডিগ্রি। আমরা বারবার বলেছি উপপাদ্য শুরু করে যেটা জানি বা যেটা দেওয়া আছে তাদের সাহায্য নিয়ে। এটা আমি কিন্তু শুরু করলাম দেওয়া আছে যেটা নিয়ে, সেটা হচ্ছে BEটা ACর ওপর লম্ব, তাহলে BEC কোণ = 90 ডিগ্রি। CFটা ABর ওপর লম্ব, তাহলে BFC কোণ = 90 ডিগ্রি। তাহলে এবার এই যে দুটো কোণ 90 ডিগ্রি হলো, তাহলে তারা হচ্ছে সমান। এবার লিখব therefore BC সরল রেখার একই পাশে অবস্থিত FE এবং F এইরূপ দুটি বিন্দু। BC সরলরেখার একই পাশে অবস্থিত E এবং F এইরূপ দুটো বিন্দু যেন কোণ BEC সমান কোণ BFC, BEC কোণ সমান BFC কোণ। অতএব তাহলে আগের যে উপপাদ্য যার প্রমাণ আমাদের সিলেবাসে নেই, প্রয়োগটা দিয়েছে এক্সারসাইজে, সেক্ষেত্রে আমরা লিখব অতএব BCEF বিন্দু চারটি একই বৃত্তস্থ, বিন্দু চারটি একই বৃত্তস্থ। একই বৃত্তস্থ। এবার দেখো এইটা প্রমাণ করার পর এর সাহায্য নিয়ে বাকি প্রমাণটা আমাকে করতে হবে। কি বলেছে, ত্রিভুজ AEF এর দুটো কোণ ত্রিভুজ ABCর দুটো কোণের সাথে সমান হবে, কারণ একটা তো সাধারণ কোণ। তো সেইটা কি করে প্রমাণ করব, এই কোণটা আমাদের বিপরীত অন্তঃকোণ এর সাথে সমান হবে। তাহলে সেই লেখাটা কেমন হবে, যেহেতু BCEF বৃত্তস্থ চতুর্ভুজের, যেহেতু BCEF বৃত্তস্থ চতুর্ভুজের CE বাহু এ পর্যন্ত বর্ধিত, therefore কোণ AEF সমান কোণ FBC। তার মানে কি, এটা হচ্ছে বহিক কোণটা, এটা হচ্ছে বিপরীত অন্তঃকোণের সাথে সমান হবে। তাহলে কোণ AEF = FBC কোণ। একই পদ্ধতিতে সেখানে কি লিখব, BCFE এই বৃত্তস্থ চতুর্ভুজের BF বাহুটা এ বিন্দু পর্যন্ত বর্ধিত, অতএব এই কোণটা বিপরীত অন্তঃকোণ এর সাথে সমান হবে। তাহলে এটা লিখতে পারি, অতএব কোণ AFE কোণ = কোণ ACB কোণ। তাহলে আমরা দেখলাম এই ত্রিভুজের দুটো কোণ টোটাল এই বড় ত্রিভুজের দুটো কোণের সাথে সমান হবে। কঠিন সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। বলছে ABC ত্রিভুজের লম্ববিন্দু ও লম্ববিন্দু কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে
বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বগুলো, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ওই ত্রিভুজের লম্ব বিন্দু। এই বিন্দু থেকে এই বাহুর ওপর লম্ব টানলাম এডি, এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব টানলাম এটা, এই বিন্দু থেকে এরপর লম্ব টানলাম এটা। তাহলে এডি, বিই এবং সিএফ যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ওই ত্রিভুজের লম্ব বিন্দু। এবার হচ্ছে পাদত্রিভুজ কাকে বলে? এই যে লম্বের যে পাদবিন্দুগুলো সেগুলোকে যোগ করলে যে ত্রিভুজটি তৈরি হয়। তাহলে লম্ববিন্দু আমরা আগে জানতাম, পাদত্রিভুজটা আমাদের ধারণাতে নেই। পাদত্রিভুজটা হচ্ছে ওই লম্বের যে পাদবিন্দুগুলো পাওয়া যাবে তাদেরকে যোগ করলে যে ত্রিভুজটা তৈরি হবে, অর্থাৎ ত্রিভুজ ইএফডি, এই ত্রিভুজটা হবে পাদত্রিভুজ। তাহলে আমাকে বলে দিয়েছে ও লম্ববিন্দু আর ইএফডি হচ্ছে পাদত্রিভুজ। আমাকে তাহলে প্রমাণ করতে হবে ওই সরল রেখাটা মানে ও ওই পাদত্রিভুজটির অন্তঃকেন্দ্র। এটা ও ছিল এবিসি ত্রিভুজের লম্ববিন্দু। আমাকে প্রমাণ করতে হবে ও ইটা মানে ও বিন্দুটা এই ত্রিভুজটার অন্তঃকেন্দ্র। অর্থাৎ অন্তঃকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। তাহলে ও যদি অন্তঃকেন্দ্র হয়, উল্টো করে বোঝাচ্ছি, ও যদি অন্তঃকেন্দ্র হয় তাহলে ইও সরল রেখাটা কোণ এফ ই ডি এর অন্তঃদ্বিখণ্ডক হবে, অন্তঃসমদ্বিখণ্ডক হবে। ইও সরলরেখাটা ওর অন্তঃসমদ্বিখণ্ডক হবে। একই পদ্ধতিতে কি হবে? এটা হচ্ছে এই ইওটা হবে, এখানে এটা হবে, তারপর হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ডিওটা হবে, যেটা তাদের অন্তঃকেন্দ্র মানে অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে ইওটা হবে এই টোটাল কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এডিটা হবে এই টোটাল কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এটা হবে এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। আমি যে কোনো একটা করে দেখাচ্ছি, অর্থাৎ ইওটা এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এটা আমি প্রমাণ করে দেখাবো। সেটা প্রমাণ করার জন্য আমাদের কাজ এই কোণটা সমান দেখানো। আর দেখো, অর্থাৎ আমি দেখাতে চাই এফ ই ও ইজ ইকুয়াল টু কোণ ও ই ডি। ইওটা যদি এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয় তাহলে অন্তঃসমদ্বিখণ্ডকের সংজ্ঞানুযায়ী আমাদের এফ ই কোণ, এফ ই কোণ এই কোণটা এবং এই কোণটা সমান আমি দেখাতে চাইবো, যেটা আমি লিখেছি। এবার দেখো, এইটা আমি যে প্রমাণ করব, আমি উল্টো দিক থেকে শুরু করেছি যে অন্তঃকেন্দ্র প্রমাণ করতে হবে। অন্তঃকেন্দ্র প্রমাণ করতে গেলে ইও সরল রেখাটা ওই কোণের সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে। এবার ওই কোণের সমদ্বিখণ্ড প্রমাণ করতে গেলে এই দুটো কোণকে সমান দেখাতে হবে। এবার আমরা দেখাবো কি করে ওই দুটো কোণ সমান হয়। দেখো, এইটা প্রমাণ করার জন্য আমাদের দুটো উপপাদ্য লাগবে। একটা হচ্ছে বৃত্তস্থ, কোন একটা সরল রেখার একই পার্শ্বে অবস্থিত দুটো কোণ যদি সমান হয় তাহলে ওই চারটি বিন্দু একই বৃত্তস্থ হবে, যেটা আমরা আগের উপপাদ্যটা প্রমাণ করার সময় সেটাকে প্রয়োগ করেছি। এবার তুমি দেখো, এবি সরলরেখা, এই এবি সরলরেখার একই পার্শ্বে দেখো এই দুটো কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ সমান। কেন? তারা প্রত্যেকে 90 ডিগ্রি বলে। এরা কেন সমান? প্রত্যেকে 90 ডিগ্রি বলে। কেন 90 ডিগ্রি? ওটা কোশ্চেনে বলেছে বি সরলরেখাটা এসির ওপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এডি সরলরেখাটা বিসির ওপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এবি সরলরেখার সাপেক্ষে দেখা যাচ্ছে এই দুটো কোণ সমান। কেন? তারা প্রত্যেকেই 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকে যদি 90 ডিগ্রি হয় তাহলে বি ডি এফ এ এটা হবে কি হবে? এই চারটি বিন্দু একই বৃত্তস্থ হবে। তাহলে এবি সরলরেখার একই পার্শ্বে অবস্থিত কোণ এ ই বি সমান কোণ এ ডি বি, প্রত্যেকে সমকোণ বলে। কোথায় পেলাম? প্রদত্ত। তাহলে এই দুটো কোণের প্রত্যেকটাই হচ্ছে সমকোণ। অতএব এ ই ডি বি এই চারটি বিন্দু একই বৃত্তস্থ। এই চারটি বিন্দু একই বৃত্তস্থ অর্থাৎ এ ই ডি বি বৃত্তস্থ চতুর্ভুজ।
যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে দেখো, এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এর এই বাহুটা কি হয়েছে, বর্ধিত হয়েছে, এই সরলরেখা এই পর্যন্ত বর্ধিত হয়েছে, তার এই কোণটা এই কোণের সাথে সমান হবে, বিপরীত অন্তঃকোণের সাথে সমান হবে। আমি ছবিটা আরেকবার আঁকছি, নোংরা হয়ে গেছে। দেখো, এ বি সি, এটা হচ্ছে এডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সিএফ। তাহলে আমরা দেখলাম এই দুটো কোণ সমান, অর্থাৎ এ ই ডি বি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটি, পাদত্রিভুজটা কমপ্লিট করি, এই কোণটি যেটা হচ্ছে এই বাহুটা সি বাহু পর্যন্ত বর্ধিত, অর্থাৎ এই কোণটা এই কোণের সাথে সমান হবে। অর্থাৎ কোণ ডি ই সি কোণ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তঃস্থ এবিডি কোণ। এবার একই পদ্ধতিতে দেখো, এইটা হচ্ছে বি সি ই এফ, বি সি ই এফ, এটাও হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। সেম মেথডে বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এইটা হচ্ছে 90 ডিগ্রি। বি সি ই এফ, বি সি ই এফ এটা বৃত্তস্থ চতুর্ভুজ। কেন? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওদের যোগফল ও বিসি সরলরেখার একই পার্শ্বে অবস্থিত দুটো কোণ সমান, অতএব ওরা কি হবে, বৃত্তস্থ প্রান্তবিন্দুগুলো চারটা বিন্দু একই বৃত্তস্থ হবে। তাহলে বি সি ই এফ এটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। সেই নিয়ম অনুযায়ী দেখো, এই কোণটি অর্থাৎ কোণ এ ই এফ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তঃকোণ এফ বি সি। ওখানেও ছিল এবিডি, তাহলে এই দুটো কোণ সমান, একই কোণ। তাহলে দাঁড়ালো ডিইসি, ডিইসি এই দুটো থেকে আমরা লিখতে পারি কোণ ডিইসি সমান কোণ এ ই এফ, ডিইসি কোণ সমান এ ই এফ কোণ। এবার দেখো, এইটা আমি প্রমাণ করতে পেরেছি। প্রথমে দেখালাম এই কোণটা এই কোণের সাথে সমান, তারপর দেখালাম এই কোণটা এই কোণের সাথে সমান, অতএব এই দুটো কোণ সমান হবে। এই যে ডিইসি, ডিইসি কোণ আর এ ই এফ কোণ, এই দুটো কোণ সমান। এবার দেখো ভালো করে, যেহেতু বি লম্ব এসি, এটা হচ্ছে প্রদত্ত, যেহেতু বি লম্ব এসি, অতএব কোণ এ ই বি সমান কোণ বি ই সি। কেন? প্রত্যেকে সমকোণ বলে, এখানে লিখে দেব প্রত্যেকে সমকোণ। এ ই বি কোণ সমান বিই সি কোণ, প্রত্যেকে সমকোণ। এবার ওই এ বি কোণের পরিবর্তে আমি লিখতে পারি, এ ই বি কোণের পরিবর্তে লিখতে পারি কোণ এ ই এফ যোগ কোণ এফ ই বি ইজ ইকুয়াল টু বিই সি কোণের পরিবর্তে লিখতে পারি কোণ বিই ডি প্লাস কোণ ডিই সি। দেখো, এই দুটো কোণ এ ই বি, এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান কেটে গেল। দেয়ারফোর কোণ এফ ই বি সমান কোণ বিই ডি, অর্থাৎ এফ ই বি কোণ সমান ইবি। তাহলে এই দুটো কোণ আমাদের সমান হলো। এটা ছিল বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই দুটো কোণ সমান হলো। অতএব ইওটা হলো ওই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। অনুরূপে লিখতে পারবো যে ওদের ইও যদি ওই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়, অনুরূপভাবে এফওটা এফ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হবে, ডিওটা ডি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হবে, অর্থাৎ ওটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র হবে। তাহলে এটা একটু কঠিন আছে উপপাদ্যটা। তাহলে আমরা কি করেছি এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য একবার বলে নিই। আমরা প্রথমে বি সি ই এফ
এইটাকে বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করেছি। কি করে? তাই বিসি সরলরেখার একই পার্শ্বে অবস্থিত দুটো কোণ সমান, অতএব বিন্দু চারটি একই বৃত্তস্থ, অতএব বৃত্তস্থ চতুর্ভুজ এটা আমরা ব্যবহার করেছি। এবার বৃত্তস্থ চতুর্ভুজের জানি কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা যায় উৎপন্ন বহিঃ কোণটা বিপরীত অন্তঃকোণের সাথে সমান হয়, সেটা ব্যবহার করে আমরা দেখিয়েছি যে এই কোণটা এই কোণের সাথে সমান। অনুরূপভাবে দেখিয়েছি এই কোণ এই কোণের সাথে সমান, অতএব এই দুটো কোণ সমান। তারপরে যেটা আমরা ব্যবহার করেছি প্রদত্ত শর্ত, বি সরলরেখা এসির ওপর লম্ব, অর্থাৎ এই দুটো কোণ প্রত্যেকেই 90 ডিগ্রি। এবার ওটাকে স্প্লিট করে দিয়েছি দুটো ভাগে, ভাগ করে যে দুটো কোণ সমান্তরাল তাদেরকে কেটে দিয়ে দেখালাম কোণ এফ ই ও কোণ ইজিক্যাল টু ও ই ডি কোণ, অর্থাৎ ওই দুটো কোণ সমান, অর্থাৎ ওই সরলরেখাটা ই কোণের সমদ্বিখণ্ডক। অনুরূপভাবে আমরা এফও এবং ডিওটাকে ওই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক প্রমাণ করতে পারবো। অনুরূপে করতে গেলে সেগুলো আর প্রমাণ করার দরকার হয় না, শুধু মুখে দিলেই হবে। তাহলে দাঁড়ালো ও বিন্দুটা ইএফডি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, কারণ কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকেই আমরা অন্তঃকেন্দ্র বলি। এবার দেখো আমরা যে উপপাদ্য দুটো, একটা মূল উপপাদ্য করলাম, সেই উপপাদ্যের আমরা অনুসিদ্ধান্ত করলাম, সেই অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগ আমরা বেশ কিছু করে দেখলাম। এবার তোমরা বাড়িতে বাকিগুলো চর্চা করবে। মূল জিনিসগুলো আমি শিখিয়ে দিয়েছি। আমি তোমাদের যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারো, অথবা নিজেরাও, মানে আমি উপপাদ্যের মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি করে দিয়েছি। এবার তোমরা বাড়িতে বারবার করে চর্চা করবা, তাহলেই হবে। তোমরা ভালো থেকো। আমি আজকে এখানেই ক্লাসটা শেষ করলাম।